নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আজকের জানতে চাই বাংলা নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন রাজ্যসভায় সদ্য নির্বাচিত বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, আপনাকে স্বাগত জানতে চাই বাংলায়। নমস্কার। এবং একই সঙ্গে আপনাকে অভিনন্দন রাজ্যসভায় সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার জন্য। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন শ্রমিকবাবু, রাজ্যসভায় বা লোকসভার ক্ষেত্রে যে কোনো সাংসদের ক্ষেত্রেই অন্তত প্রথম যারা নির্বাচিত হন তাদের কাছে একটা বড় চিন্তার জায়গা থাকে। চিন্তা মানে আমি দুশ্চিন্তার জায়গা থেকে বলছি না, ভাবনার জায়গা থেকে বলছি। তার মেইডেন স্পিচ, অর্থাৎ তিনি প্রথম যেদিন বক্তব্য পেশ করবেন সেদিন কি নিয়ে বলবেন বা কি বলবেন। শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় নবনির্বাচিত বিজেপির সাংসদ পশ্চিমবঙ্গ থেকে, এখনও কিছু চিন্তাভাবনা করেছেন রাজ্যসভায় প্রথম দিন কি নিয়ে বলতে পারেন? দেখুন, আমি একজন রাজনৈতিক কর্মী সংসদের বাইরে থাকুক, ভিতরে থাকুক, বিধানসভায় থাকুক, কিংবা চায়ের দোকানে থাকুক, ইউনিভার্সিটির ক্যাম্পাসে থাকুক, তার কাছে সব বিষয়টাই স্বচ্ছন্দ। সে তার রাজনৈতিক অবস্থানের কথা বলবে এবং স্বাভাবিকভাবেই নিজের মতাদর্শ নির্ভর এবং বর্তমান অবস্থার সাপেক্ষে তার বক্তব্য তুলে ধরবে। এটা আমার কাছে কোনো চ্যালেঞ্জ নয়। বেশ। শ্রমিক ভট্টাচার্য একসময় বসিরহাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক, এখন রাজ্যসভার সাংসদ। নিশ্চিতভাবে সন্দেশখালী বসিরহাট দক্ষিণ কেন্দ্রের ক্ষেত্রে পড়ে না, কিন্তু এটাও ঠিক পাশের কেন্দ্র, বসিরহাট উত্তরের লাগোয়া প্রায়। সেই জায়গা থেকে জিজ্ঞাসা করছি, সন্দেশখালী এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্যকে কতটা চিন্তিত করে রেখেছে, কতটা উদ্বিগ্ন করে রেখেছে? 30 বছরের বেশি সময় ধরে সন্দেশখালীর সঙ্গে যোগাযোগ আছে। আমি বসিরহাট দক্ষিণের বিধায়ক হয়েছিলাম 2014 সালে, কিন্তু তারও প্রায় 20 বছর আগে থেকে আমার সন্দেশখালীতে যাতায়াত আছে। একটা সময় ছিল যখন ওই অঞ্চলে রাজনৈতিক দলের অস্তিত্ব বলতে ছিল বিজেপি এবং সিপিআইএম। কার্যত তৃণমূল অনেক পরে এসেছে এবং কংগ্রেস বেশ কিছু অঞ্চলে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিল। সন্দেশখালী 1 নম্বর এবং সন্দেশখালী 2 নম্বরে বিজেপির উপস্থিতি ছিল। সন্দেশখালী 2 নম্বরে আমাদের পঞ্চায়েত সমিতি ছিল, তৃণমূলও আমাদের সঙ্গে ছিল। আজকে যে বিকাশ সিংকে গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রী স্বপ্না পণ্ডিত ওই সমিতির সভাপতি ছিলেন। প্রশ্ন হলো, আমরা ওখানে অনেক রাজনৈতিক উত্থান পতন দেখেছি। আমাদের বহু কর্মী খুন হয়েছেন। কোড়াকাঠিতে আমাদের প্রধান ভবরঞ্জন মণ্ডল খুন হয়েছিলেন, দিনু কাপালি ওখানে আমাদের কর্মী খুন হয়েছিল। তা ওখানে যেটা ছিল একটা রক্তাক্ত রাজনীতি ওখানে ছিল, এটা অস্বীকার করবার কোথাও কোনো জায়গা নেই। যে শেখ শাহজাহান কার্যত সিপিআইএম এর পতাকা নিয়ে একটা বিস্তীর্ণ অঞ্চলকে মুক্তাঞ্চল বানিয়ে ফেলেছিল, বিরোধী শূন্য করে দিয়েছিল, তাকে তৃণমূল অ্যাডাপ্ট করে দিল 2012 সালে সম্ভবত। হঠাৎ একদিন দেখলাম মুকুল রায় শেখ শাহজাহানকে মঞ্চে তুলে সন্দেশখালী 1 নম্বর ব্লকের সভাপতি ঘোষণা করে দিলেন এবং তারপর কার্যত ইজারা দিয়ে দেওয়া হলো। এরপরে শুরু হলো বিরোধী শূন্য করে দেওয়া, লুট, বিভিন্ন জায়গায় ম্যানগ্রোভ ধ্বংস করে ভেড়ি, সমস্ত ইটভাটার ওপর একাধিপত্য। ইটভাটায় প্রত্যেকটা জায়গায় 2 পয়সা 4 পয়সা, মানে স্থানীয় ভাষা বলছি আমি, তার হিসাব মানে মালিকানা। আবার একটা স্থানীয় শব্দ বলছি, ডিস্কো কয়লা, যে কয়লা নিয়ে এত তদন্ত চলছে, মানে চোরাই কয়লা, তার উপর তার দখলদারি, সেই ব্যবসা। প্রত্যেক ভাটায় সেই কয়লা নিতে হবে, অন্য কোনো পথ খোলা নেই এটা ছাড়া। ব্যবসায়ীরা নিতেও তাদের কিছুটা সুবিধার জন্য। অটো টোটো নিয়ন্ত্রণ, ট্রাকের উপরে নিয়ন্ত্রণ, এগুলো ওর কাজ। সরকারি বাস রুট বন্ধ করে দিয়ে অটো চালানো, টোটো চালানো, সরকারি অফিসে হামলা ভাঙচুর, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপরে আক্রমণ। বুঝলাম। 2009 থেকে 14 শ্রমিকবাবু বহু জায়গায় তার নামে এফআইআর। 2014 সাল থেকে কেন্দ্রের সরকার আপনারা পরিচালনা করেন। শাহজাহানকে বাম আমলে বামেদের কোলে চড়ে বসা শাহজাহানকে আপনারা কিছু করতে পারেননি, কারণ কেন্দ্রীয় সরকারও আপনাদের কোনো ক্ষমতা ছিল না সেই সময়টা, একটা সব বড় অংশ জুড়েই। 2014 পর থেকে আজ পর্যন্ত যে কিছু করা গেল না, এটা আপনাদের কেন্দ্রীয় সরকারে থাকার পরেও ব্যর্থতা বলে স্বীকার করেন কিনা? না, আমি এটা ব্যর্থতা বলে স্বীকার এই কারণেই করছি না। কেন্দ্রীয় সরকার কি করবে? আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়। কারণে অকারণে কেন্দ্রকে আক্রমণ করা হচ্ছে। বিজেপি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ভেঙে ফেলার বিপক্ষে। বিজেপি কোনো নির্বাচিত সরকারকে 356 দ্বারা জারি করে ফেলে দেবার পক্ষে নয়, এটাই আমাদের নীতিগত অবস্থান। তো স্বাভাবিকভাবে যখন আমাদের ওখানে
মার্ডার, 3টে ছেলে খুন হয়ে গেল গত লোকসভা নির্বাচনের ঠিক পরে, জামাই ষষ্ঠীর দিন ছিল সেদিন। দেবদাস মণ্ডলের দেহ আজ পর্যন্ত পাওয়া যায়নি এবং বাকি দুজন যারা খুন হয়েছে তাদের পরিবার কলকাতায় চলে এসেছে। তো এ তো চলেছে, অভিযোগের পর অভিযোগ হয়ে আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। বুঝলাম শ্রমিকবাবু, কিন্তু এই ৩৫৬ ধারা নিয়ে আপনারা যা করছেন শ্রমিকবাবু, এটা আমরা কেন্দ্রীয় নেতৃত্বকে জানাই। বুঝলাম শ্রমিকবাবু, কিন্তু ৩৫৬ ধারা নিয়ে আপনারা যা করছেন সেটাতে আমার একটা কথাই মনে হচ্ছে যে একসময় কিডনি দানটাকে কার্যত ব্যবসায় পরিণত করা হয়েছিল। তার জন্য কি সত্যি সত্যিই যার কিডনির প্রয়োজন এবং যিনি দিতে ইচ্ছুক, কোনো টাকা পয়সার বিনিময় নয়, একেবারে নিখাদ মানবিকতার জায়গা থেকে তিনিও দেবেন না, আর যার প্রয়োজন তিনিও পাবেন না। ৩৫৬ ধারা এই দেশে সব থেকে বেশি প্রয়োগ করেছে আমরা জানি কংগ্রেস, অপপ্রয়োগ করেছে। হয় সংবিধান থেকে ৩৫৬ ধারাটা তুলে দিন আপনারা, যদি এটাকে এতটাই অপ্রয়োজনীয় মনে হয় যে আপনারা ৩৭০ বিলোপ করতে পেরেছেন, ৩৫৬ কেন পারবেন না? আর যদি মনে হয় ৩৫৬ সাংবিধানিক কোনো প্রয়োজন এখনো আছে, তাহলে পুরনো অপপ্রয়োগের যুক্তি তুলে কেন এখন প্রয়োগ করা বন্ধ রেখেছেন? আপনার কি মনে হয় সন্দেশখালীর ক্ষেত্রে ৩৫৬, ৩৫৫ প্রয়োগ হলে সেটা নিতান্ত অপপ্রয়োগ হতো? আমি আমার দলের কথা বলেছি, সরকারের কথা বলিনি। দল এটা মনে করে না যে ৩৫৬ ধারা তুলে দেওয়া উচিত, সংবিধানের সংশোধন প্রয়োজন, এটা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি ভারতবর্ষের ৩৫৬ ধারা সংবিধানে থাকুক, এটার প্রয়োজন আছে। পশ্চিমবঙ্গে যে সরকারটা চলে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, তৃণমূল কংগ্রেস সরকার, কিন্তু কেন্দ্রে যে সরকারটা চলছে ওটা ভারত সরকার, বিজেপির সরকার নয়। সরকার যদি মনে করে, সংবিধানের যারা কাস্টোডিয়ান আছেন, যারা ইন্টারপ্রিটার আছেন, তারা যদি মনে করে যে টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি পশ্চিমবঙ্গে হয়ে গেছে, তারা যদি মনে করেন সাংবিধানিক সংস্থাগুলো আক্রান্ত হচ্ছে, তারা যদি মনে করেন যে দিনের পর দিন পশ্চিমবঙ্গের সাংবিধানিক ব্যবস্থাকে পদদলিত করে দেওয়া হচ্ছে, আজকে যে অবস্থা তৈরি হয়েছে, তো সেখান থেকে তারা তাদের পদক্ষেপ নিতে পারেন, তারা তাদের কাজ করবেন। আমি শুধুমাত্র বলছি যে দলের রাজনৈতিক অবস্থান, দলের নীতিগত অবস্থান থেকে ৩৫৬ ধারাটাকে আমরা কিভাবে দেখছি। আর সরকার যে মানুষ যাকে ভোট দিয়ে নিয়ে এসেছে, তার দায়িত্ব হচ্ছে মানুষের সাংবিধানিক অধিকারগুলো রক্ষিত হচ্ছে কিনা